উঠোনে খোলা চুলায় রান্না হচ্ছে। সুজিতের বউ রান্না করছে, সেখানে ধোঁয়া উঠছে, আকাশটাও মেঘে ঢেকে গেছে। মনে করেছিলাম রান্নাটা শেষ করতে পারবো, মেঘটা দেখি ঘন হয়ে এলো, রান্নাটাও শেষ করতে পারলাম না। মেয়েটা আমার না খেয়ে রয়েছে। এই দেখি সুজিতটাও দেখছি এখনো বাড়ি ফিরলো না, রাস্তাতেই বুঝি বৃষ্টিতে ভিজে যাবে। উফ, গরুটা তো এখনো দূরের মাঝে বাঁধা, কি যে করি যদি এখনই বৃষ্টি নামে। মা, মেঘ তো ঘনিয়ে এলো, বাবা তো এখনো বাড়ি ফিরছে না। তাই তো ভাবছি রে মা, তোর বাবা তো এখনো বাড়ি ফিরছে না, শেষমেশ দেখিস বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাড়ি ফিরবে। মারে, একটু চুলার পাড়ে বসতে পারবি? আমি গরুটা নিয়ে আসতাম। ও তুমি ভেবো না মা, তুমি যাও গরু নিয়ে এসো, আমি তোমার রান্না নামিয়ে শুকনো খড়িগুলো তুলে দিচ্ছি। আমার লক্ষ্মী সোনা মেয়ে, যাচ্ছি আমি, তুই সাবধানে থাকিস, আগুনে আবার হাত দিস না যেন। মহাজন, আরেকটা বস্তা রেখে দিই, তারপর একটু কথা বলতে চাই আপনার সাথে। হ্যাঁ, বস্তা রাখো আগে, তারপর বলো কি কথা। মহাজন, ঘরে বাজার নেই, রান্নার হাড়িতে মাছও পড়ে না আজকাল, যদি 200-400 টাকা অগ্রিম দিতেন। হ্যাঁ সুজিত, এটা কি মামা বাড়ির আবদার নাকি? কাজ করার খোঁজ নেই, আবার অগ্রিম টাকা চাইছো? আমি বুঝি মহাজন, কিন্তু ঘরে ছোট মেয়ে আছে আমার, মাছ ছাড়া মেয়েটা একবেলা ভাতও মুখে তুলতে চায় না। তুমি দায়িত্বশীল লোক জানি, কিন্তু এভাবে চললে হবে? কালকে 1 ঘন্টা দেরি করেছিলে, আজ আবার অগ্রিম চাইছো। কাঁধে যখন শক্তি আছে, তখন 2 ঘন্টা বেশি খাটলে কি হয় শুনি? ঘামের দাম দিলে তাও পারি মহাজন। মেঘ করে এসেছে, এই বস্তা নামিয়ে আমি বাড়ির দিকে যাব। কিরে মা, কিছু পুড়ে যায়নি তো? না মা, এই দেখো আমি নামিয়ে রেখেছি, আর খড়িগুলিও তুলে রেখেছি। ঠিক আছে রে মা, যা এবার ঘরে যা, বৃষ্টি নেমে যাবে। মহাজন, সব বস্তা তুলে দিয়েছি, দয়া করে এইবারটা একটু দেখেন। এই নাও, তবে এই কাগজে সই দিতে হবে, আর সময় মতো আসতে না পারলে কাল থেকে কাজ বন্ধ। ধন্যবাদ মহাজন, আমি আজ আসি তাহলে। এই সুজিত, এই সুজিত, দাঁড়া দাঁড়া। মহাজন আজ তোকে ঝাড়ছিল কেন রে? কানার পাই তো সবসময় খাদে পড়ে রে রতন। মহাজনের সামনে গিয়ে দাঁড়ালাম, সে এমন চাহনি দিয়ে তাকালো, দেখে মনে হলো যেন আমি তার চাল চুরি করেছি। টাকা পয়সা কিছু দিল? হ্যাঁ গো, একটু দিল, ভিক্ষা না হলেও ভিক্ষার কাছাকাছি আর কি। হাই রে কপাল, ধান ঝরিয়ে কাজ করে টাকা পেতেও ঝাড় খেতে হয়। আমি বলি সুজিত, তুই এবার নিজের মতো কিছু একটা কর, আর কতকাল পরের বাড়িতে দিনমজুরের কাজ করবি বলতো? চললাম রে রতন, বেশিক্ষণ বৃষ্টিতে ভিজলে জ্বর চলে আসবে। আরে এই বৃষ্টির মধ্যে কে হাঁস ফেলে গেছে? আরে বেচারারা ঠান্ডায় জমে গেছে একেবারে। এই বৃষ্টির মধ্যে দুটো হাঁস মনে হয় পথ চিনে বাড়ি যেতে পারছে না। এখন আমি কি করি? হাঁস দুটোকে এখানে ছেড়ে গেলে তো ঠান্ডায় মরে যাবে। চলো আমার সঙ্গে, গরিবের ঘরে ঠিকই তোদের ঠাঁই হয়ে যাবে। আর আবার গিন্নি, সে তো তোদের দেখে ভীষণ খুশি হবে রে। বাড়িতে যেই তোদের গরম বিছানা করে দেবে, তখন আর এভাবে কাঁপতে হবে না। এই ঝড়ে সুজিতটা এখনো বাড়ি ফিরলো না, কোথায় গেল লোকটা? মা, দুষ্টু মহাজন বাবাকে আটকে রাখেনি তো? ওমা চুপ কর, দেখবি তোর বাবা ভিজতে ভিজতে ঠিক বাড়ি ফিরে আসবে। আর বাবাকে আমার জন্য মাছ নিয়ে আসবে মা? হ্যাঁ রে মা, হ্যাঁ, তোর বাবা মহাজনের কাছ থেকে টাকা পেলে তোর জন্য মাছ নিয়ে আসবে। পাখি, আমি এসেছি রে।
হাঁস? সুজিত, এই হাঁস তুমি কোথায় পেলে এই ঝড়ের মধ্যে? ঝড়েই এদের ফেলে গেছে, আর আমার মন নিতে বলল, তাই নিয়ে এলাম। দেখো কেমন গুটিসুটি করে বসেছিল রাস্তায়। তা তো দেখতেই পাচ্ছি। তা মাছ নিয়ে এসেছো শুনি? এই ঝড় বৃষ্টির মধ্যে মাছ কোথায় পাবো বলো তো? শোনো পাখি, এই দুটোকে ভালো করে যত্ন করতে হবে, একেবারে জড়সড় হয়ে গেছে। সেই তুমি চিন্তা করো না, আমি একেবারে ঘর দিয়ে গরম বিছানা করে দিচ্ছি। বাবা, আমি কি হাঁসগুলোর সাথে খেলা করতে পারবো? এই তুমি তাড়াতাড়ি যাও তো, ভেজে কাপড় ছেড়ে শুকনো কাপড় পরে এসো, নতুবা ঠান্ডা লেগে যাবে। ভালো করে শরীরটা গরম করো। তোমার জন্য হাত মাখা করে একটু খাবার নিয়ে আসি। ও পাখি, হাঁসগুলো এমন চুপচাপ বসে আছে কেন? দেখো তো। সত্যি তো, ঘাপটি মেরে বসে আছে কেন? ওরে বাবা, সুজিত, আমাদের কপাল খুলে গেছে গো। দেখো দেখো, হাঁসের ডিম পেড়েছে। সত্যি? তাহলে তো সত্যি আমাদের ভাগ্য খুলে গেল রে পাখি। আমি বলি কি, আজকে ওদের ভালো করে খাওয়াবি, চালের গুঁড়া আর গুঁড়ো দিয়ে ওদের জন্য খাবার তৈরি করবি। আরে ও পাখি, কিসের গল্প করছিস শুনি? তোরা কি গুপ্তধন পেলি নাকি? তেমন কিছু না পিসি, এই তো আমাদের রানীর গল্পই করছিলাম। সে তো যা তা খাবে না, সব সময় ভালো মন্দ চাই। আরে পিসি, তুমি এসেছো, তা দাঁড়িয়ে কেন? বসো বসো। না রে সুজিত, বসতে আসিনি। ও বেলা আবার শহরে চলে যাব ভাবছি। শুনেছি এই বাঁধ ভেঙে গেলে এবার আমাদের আর রক্ষে নেই। যেভাবে ঘন বৃষ্টি শুরু করেছে না, তাতে যখন তখন বাঁধ ভেঙে পড়তে পারে। কি করবো পিসি, আমাদের তো শহরে বাড়ি নেই। প্রতিবার তো জীবনে ঝুঁকি নিয়ে নদীর বাড়ি থেকে গেলাম, এবার না হয় তাই করবো। তা থাকো বাপু, আমার মনে হলো খবরটা তোমাদের দেওয়া উচিত, তাই এলুম। যাবে কেন? আমার বউ গরম গরম খিচুড়ি রান্না করেছে, এক মুঠো খেয়ে যাও পিসি। তোমরা বাপু এই বিপদের ভেতর মনে এত সুখ পাও কোথা থেকে বুঝি না আমি। থাকো তোমরা, আসি আমি। তা গিন্নি, কেমন দিলাম বলো তো? তোমাকে বলে রাখি, আমরা যে হাঁস পেয়েছি এই কথা যেন কেউ জানতে না পারে। মহাজন আবার কখন কি বলে বলা যায় না। এই হাঁস দিয়ে যদি আমরা ধীরে ধীরে বড় একটা খামার বানাই, তাহলে মহাজনের ওখানে কামলা দিতে হবে না। সত্যি কপাল খুলে গেল বুঝলে সুজিত, এই হাঁস যেন আমাদের নতুন জীবন দিল। আমিও ভাবছি ধীরে ধীরে দু একটা হাঁস দিয়ে আমরা বড় খামার দেব, তাহলে যদি ওই খাটাস মহাজনের হাত থেকে রেহাই পাওয়া যায়। আস্তে আস্তে নিজের থাকার ঘরের মতোই আরেকটি ঘর তৈরি করলো, চারিদিকে বাঁশের বেড়া দিয়ে। ওপরের অংশ ফাঁকা থাকে, কোনো চালই নেই সেখানে। আরে কই গো, হলো তোমার? আরে এত হাঁস ঠেকানো তো মুশকিল হয়ে গেল, তাড়াতাড়ি বাসাটা বেঁধে ফেলো, সবগুলো হাঁস ছেড়ে দেবো। আরে হ্যাঁ গো গিন্নি, এই তো হয়ে গেছে আমার। কই দেখি তোমার হাঁস, একটা একটা করে দাও, ছেড়ে দিলে সব হাঁস নদীতে চলে যাবে। মা বাবা, আমরা পাপড়িকে কিন্তু একেবারে ছাড়বো না, ও আমার বন্ধু, ওকে ছেড়ে দিলেও নদীতে চলে যাবে। না রে মা, ও যাবে না, ও তো তোমার বন্ধু হয়ে গেছে। আরে সাবধানে, তাড়াহুড়ো করছো কেন? ব্যাস, এতদিনের পরিশ্রম সার্থক হলো। হাঁসের খামারটা দেখে প্রাণটা জুড়িয়ে গেল। সুজিত হঠাৎ করে হাঁসের খামার দেওয়াতে গ্রামে এই কথা ছড়িয়ে পড়লো, সবাই গানাগানি করতে লাগলো। সুজিত মহাজনের বাড়িতে কাজ করে বলে গ্রামের অনেক লোকই মহাজনের কানে কান পড়া দিতে লাগলো। মহাজন, আপনি কিছু জানেন নাকি? হ্যাঁ, না, কি কি হয়েছে সেটা বল। আগে মহাজন, কি হয়েছে কি হতে বাকি আছে সেটা বলুন। আপনার বাড়িতে কামলা দেয় সুজিত, সে কি করেছে জানেন নাকি? আরে গাধা,
জানলে কি আর তোর কাছে জিজ্ঞেস করতাম? সুজিত কোথা থেকে যেন জাদুর হাঁস পেয়েছে, রীতিমতো হাঁসের বড় একটা খামারও করে ফেলেছে। তাই নাকি? আরে সুজিতের তো নুন আনতে পান্তা ফুরায়। আমার কাছ থেকে অগ্রিম টাকা না নিলে সংসারই চলে না। সে কিনা বিরাট হাঁসের খামার দিয়েছে। তা তুই নিজের চোখে দেখেছিস তো? নিজের চোখে দেখেছি। আমি বলি কি মহাজন, সুজিত এবার আপনার বাড়িতে আসলে আপনি বের করবেন সে এত হাঁস কোথায় পেল। সে তোমাকে ভাবতে হবে না। আমার কাছ থেকে অগ্রিম টাকা না নিলে তোমার সংসার চলে না। তুমি কিনা গোপনে হাঁসের খামার করেছো। এই গ্রামে মহাজনের থেকেও বেশি ধনী হতে চাও। তোমার হাঁসের খামার আমি ছোটাবো। মহাজন, একটা কথা বলবো, কিন্তু কিভাবে যে বলবো সেটাই বুঝতে পারছি না। তা এত ঢং করার কিছু নেই, যা বলবার বলে ফেললো। মহাজন, আমি আর আপনার বাড়িতে কামলা দেব না। বাড়িতে একটা হাঁসের খামার দিয়েছি, এখন আর তেমন সময় পাচ্ছি না। আপনার এখানে যে কয়েকদিন কাজ করেছি, আমার পাওনা টাকাগুলো দিয়ে দিন আমাকে। আরে নিজেকে কি ভেবেছিস বলতো সুজিত? 3টা হাঁস পেয়ে মনে করিস নিজে জমিদার হয়ে গেছিস? এত জমিদারি দেখাস না। গ্রামে বানের জল ঢুকলে তখন তো আমার বাড়িতে আশ্রয় নিতে হবে রে। না না মহাজন, এরকম কিছুই না। আমি বুঝতে পারছি আমি কাজ না করলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, কিন্তু মহাজন এখন তো বাড়িতে হাঁসের খামার দিয়েছি, এখন তো সেখানে সময় দিতে হবে আমাকে। মহাজন, আপনি কিছু বলছেন না কেন? শহরের কাউয়া ভাত পায় না, নতুন কাউয়া এসে হাজির হয়েছে। হ্যাঁ, ঠিক আছে সুজিত, তুমি যখন আর কাজ করতে চাইছো না, তোমাকে আর জোর করব না। তবে এরপর থেকে মনে রেখো, মহাজনের দরজা তোমার জন্য বন্ধ। আয় যা, টাকাটা নিয়ে আয়। সুজিতকে টাকাটা দিয়ে দে, যা। এই নে সুজিত, তোর দেনা পাওনা সব শোধ। মহাজন, আপনি সুজিতকে কিছু বললেন না? কি বলবো আর? সুজিত নিজে থেকে 2 দিন পরে ঠিকই বুঝতে পারবে। সুজিত, মুখ লম্বা করে আছিস কেন রে? মহাজন আবার ঝাড় দিয়েছে নাকি? টাকা চাইতে গিয়েছিলাম, উল্টো অপমান করে দিল। সে যাই হোক, আজ থেকে মহাজনের কাছে আর কামলা দিতে হবে না। শোন, কেউ কারো ভালো চায় না রে। তুই যে হাঁসের খামার দিয়েছিস, এতে মহাজন কোনোভাবেই মেনে নিতে পারছে না। সাবধানে থাকিস রে ভাই, সাবধানে থাকিস। এই যে হারাত, শুনেছিস সুজিত নাকি বড় একটা হাঁসের খামার দিয়েছে? আরে হ, খবর একেবারে গরম, ফোস ফোস করে ধোয়া উঠতাছে। সুজিতের এই সাফল্য দেখা মহাজন কোনোভাবেই মাইনা নিতে পারতাছেন না, একেবারে পোড়া পোড়া গন্ধ পাইতাছি। তা আমি ভাবছি অন্য কথা। বানের জল আসলে গ্রামে আমরা কেউই টিকতে পারবো না। সেখানে সুজিত হাঁসের খামার দিয়ে কি করবে? আমাদের গ্রামে কেউ কোনোদিন কিছু করতে পেরেছে নাকি? হ্যাঁ, সুজিতের শখ করছে, সুজিত হাঁসের খামার দিছে। বানের জল আইলে তখন বুঝতে পারবো। সবকিছু এই গ্রামের মানুষের লাগিয়া না। আমি তো ভেবেছি কাল ছেলে পুলে নিয়ে শহরে চলে যাব, আর কাল থেকেই নাকি ঘন বৃষ্টি শুরু হয়ে যাবে। তাই তো কই, 2 দিনের রাজা, তারপর রাজার গদি উঠা যাইব বানের জলে। আমি তো সব জিনিসপত্র সরাইয়া ফেলাইছি, এখন শুধু বউ আর পোলারে নিয়ে যাবো। সুজিত, তুমি কইছিলে গো? কিছু শুনছো নাকি? সবাই বলা বলি করছে এবারে বর্ষা নাকি অনেক বড় হবে, সবাই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। শুনেছি এই বাঁধ ভেঙে গেলে এই গ্রামের মানুষের আর রক্ষে নেই, তাই তো সবাই জিনিসপত্র নিয়ে আগে ভাগে শহরে চলে যাচ্ছে।
এত চিন্তা করো কেন বলো তো? যা হবার তাই হবে। আমরা গরিব মানুষ। এই গ্রামের ঘর ছাড়া আমার কি আর শহরে বাড়ি আছে যেখানে আমি তোমাদের নিয়ে চলে যাব? বিধাতাই আমাদের শেষ ভরসা। ও সুজিত, তুমি ঠিকই কইছো, কিন্তু রানীকে নিয়ে আমার অনেক চিন্তা হয়। কোনো চিন্তা করো না, আমি একটু বাইরেটা দেখে আসি লোকজন কি করছে। বৃষ্টি তো নামবে মনে হচ্ছে, আকাশে অনেক মেঘ করেছে। কি যে হবে কে জানে। চারিদিকে একটা হইচই, রাস্তার এক ধারে নদী আর এক ধারে মাঠ। চারিদিকে পানি থই থই করছে আর বৃষ্টি পড়ছে। সুজিত ভাই, তুমি এখনো গ্রামে? ভাই, এবার আর রক্ষে নেই। শুনেছো না, বাঁধে ফাটল ধরেছে। জোয়ারের পানি একেবারে 3 হাত উপরে উঠবে। যে বৃষ্টি শুরু হয়েছে, এই বর্ষায় একেবারে আমাদের গ্রামটা খেয়ে ফেলবে ভাই। কই যাব ভাই, আমি কই যাব? আমার পকেটে টাকা নেই, শহরে বাড়িও নেই, বউ বাচ্চা নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো? আর আমার হাঁসগুলো, ওদের তো আমি নিজের সন্তানের মতো বড় করেছি, ওদের ফেলে কোথায় যাব? বুঝি ভাই, কিন্তু তুমি বাঁচলে তবেই তো হাঁস। চলো, বউ সন্তান নিয়ে আমাদের সাথে চলো। বেঁচে থাকলে হাঁস ফিরে পাবে তুমি। না ভাই, কষ্ট করে এবার মাথা তুলে দাঁড়িয়েছি, আমি ঠিক কাটিয়ে উঠতে পারবো। আরে সুজিত যে, আর দাঁড়িয়ে থাকিস না বাবা। শুনেছি নদী পাড়ের দিকে অনেক জোয়ার আসছে, বাঁধ প্রায় ভাঙলো বলে গ্রামে কেউ নেই, সবাই চলে গেছে। তুই তাড়াতাড়ি পাখি আর রানীকে নিয়ে পালা বাবা, না হলে কিচ্ছু বাঁচবে না। কি করি বলো তো কাকিমা? আমি যদিও যাই, পাখি কোনোভাবে গ্রাম ছেড়ে যাবে না। তার হাঁসের খামার যে তার প্রাণ। দেখো বাবু, জীবন বেঁচে থাকলে সবই পাবে। আমি যাই বাবু, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। মা, হাঁসগুলো ভেসে যাবে না তো মা? আমার বন্ধু পাপড়ি, আমি ওকে আমার কাছে রেখে দেবো মা, না হলে যদি বানের জলে ভেসে যায়। না রে মা, আমাদের পাপড়ি কোথাও যাবে না। তোর মা মরে গেলেও হাঁসগুলোকে ভাসতে দেবে না। তুমি এত ভরসা পাও কোথা থেকে বলো তো? গ্রামের সকলে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, আমাদের থাকাটা কি নিরাপদ হবে? পাখি, প্রত্যেক বাড়ি তো জমিদারের বাড়িতে গিয়ে উঠি, এবার কোথায় যাব শুনি? সুজিত, আমার খুব ভয় করছে। আজ রাতে আর ঘুমিও না, হারিকেনটা জ্বালিয়ে রাখো। সারা রাত আমরা পাহারা দিই। তুমি কি কিছু দেখেছো? বাঁধ ভেঙে আমাদের ঘরে পানি ঢুকতে চলেছে। এখনো তুমি এই বাড়ি ছেড়ে যাবে না পাখি? এই রাতে আর কই যাবো বলো? শোনো পাখি, তুমি রানীকে নিয়ে ঘরে থাকো, দেখে আসি কি অবস্থা। সুজিত, এত রাতে আমি তোমায় কোথাও যেতে দেব না। বানের জল ঘরে ঢুকে এই অবস্থা, যদি আমি বসে থাকি তাহলে আমরা সবাই ডুবে মারা যাব। আমি আমি নিজ হাতে আমার রানীর জীবনটা এইভাবে শেষ করে দিলাম। আমি আমি অনেক বড় ভুল করেছি। সময় থাকতে যদি আমরা চলে যেতাম, আজ আমাদের এই দিন দেখতে হতো না। ভেবেছিলাম হয়তো টানা 2 দিন বৃষ্টি হয়ে ঠিক হয়ে যাবে, কিন্তু এইভাবে বাঁধ ভেঙে ঘরে পানি ঢুকে যাবে তা ভাবতে পারিনি। এখন আর কেঁদে কি হবে বলো তো? এখন কিভাবে বাঁচতে হবে সেই চিন্তা করো। আমি বলি কি, আর একটু হলেই কিন্তু আমাদের হাঁসগুলো সব বানের জলে ভেসে যাবে। তাই আগেই আমরা বরং চালের ওপরে উঠে পড়ি, না হলে আমরাও যে হাঁসের সাথে ভেসে যাব। মা, পানি দেখে আমার খুব ভয় করছে মা। আমরা সবাই কি পানি দুটোতে মারা যাব? অমন কথা বলিস না রে মা। সুজিত, আর দেরি করো না, এই ঘরে আর থাকা যাবে না গো। ঘরের খাটে তো বসে গেছি, তুমি বরং রানীর কাছে থাকো, আমি গরুর বাঁধনটা খুলে দিয়ে আসি। বিধাতা আমাদের ভাগ্যে রাখিনি কিছু, না হলে সবাই একসাথে ডুবে মারা যাবো। ঠিক আছে পাখি, তবে সাবধানে যাও। সুজিতকে কত করে বললাম জমিদারি দেখাস না, সুজিত আমার কথা শুনল না। হঠাৎ বড়লোক হয়েছে তো মনে অহংকার জন্মে গেছে।
ঠিক বলেছেন হুজুর, ঠিক বলেছেন। আমিও তাই ভাবছি। আমি গ্রামের মহাজন, ওদের মতো তো আমি ভুল করতে পারি না। তোমরা যারা আমার এখানে আশ্রয়ে আছো, তাদের মধ্যে এমন কেউ সাহসী আছো যে নৌকা নিয়ে ওদের উদ্ধার করতে পারবে? হুজুর, আমি পারুম, আমি পারুম। তাহলে আর দেরি করো না, ওই তো নৌকা বাঁধা আছে। তুমি তাড়াতাড়ি নিয়ে চলে যাও, সুজিতের বাড়িতে চলে যাও। আর একটু হলে ওরা বানের জলে ভেসে যাবে। ঠিক আছে হুজুর, ঠিক আছে। হে আমি কি করলাম সুজিত? চোখের সামনে হাঁসগুলো ভেসে যাচ্ছে, কিছু করতে পারছি না। আমি নিজ হাতে আমাদের মেয়েকে মেরে ফেললাম, তোমাকেও মেরে ফেললাম। এসব কি বলছো? সব দোষ আমার। আজ আমার জন্যই আমাদের এই দুর্দশা। ও মা, আমার বন্ধু পাপড়ি ওরা যে চলে গেল। মা কাঁদিস না মা, কাঁদিস না। সুজিত, একটা কাজ করো না, না হলে যে এবার আমরাও পানির জলে ভেসে যাবো। মুষলধারে বৃষ্টি হচ্ছে। তখন ওই লোকটা নৌকো নিয়ে আসবে সুজিতের বাড়িতে। এসে দেখতে পাবে সুজিত তার বউ আর মেয়েকে নিয়ে চালের ওপর বসে আছে। চালে পানি ছুঁই ছুঁই। ওই তো পাখি, দেখো মহাজন আমাদের জন্য লোক পাঠিয়েছে। আমি জানতাম মহাজন আমাদের সাথে এরকম করতে পারে না, আমি ঠিকই জানতাম। হ্যাঁ গো, আমরাই মহাজনের সাথে অন্যায় করেছি। আজ দুটো পেয়ে আমরা মহাজনের উপকারের কথা ভুলেই গেছি। সুজিত, দেরি কইরো না, দেরি কইরো না, নাই বাসো বাপু। আবার ফিরে যাইতে হইব, না হইলে পানের জলে সবাইরে শেষ করে দিয়ে চলে যাইব, বুঝলা? চলো পাখি, তাড়াতাড়ি চলো। এই মুখ আমি কিভাবে মহাজনকে দেখাবো? আমি বড় অন্যায় করে ফেলেছি রে পাখি। যে মহাজন ছোট থেকে আমাকে বড় করেছে, আমাকে কাজ দিয়েছে, তার সাথে আমি বড় অন্যায় করে ফেলেছি। মহাজন, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমি অনেক বড় ভুল করেছি। আজ আপনি না থাকলে আমাদের যে কি হতো। সে ঠিক আছে সুজিত, তোমরা আমার সন্তানের মতো, আমিও কিছু মনে করি। তোমরা যে ভালোই ভালোই ফিরে এসেছো, এটাই অনেক। আর শোনো, বিপদের সময় 10-এর লাঠি 1-এর বোঝা। বিপদে একে অন্যের সাহায্য করলে সবাই বিপদ থেকে মুক্ত হতে পারে, বুঝলে? বুঝলে সুজিত, তোমার মহাজন তোমাকে খুব ভালোবাসে। না হলে কি আর নৌকো পাঠিয়ে সে তোমায় ডেকে আনতো? আপনি ঠিকই বলেছেন, আমরা লোভে পড়ে অনেক বড় ভুল করেছি। আপনি সবসময় আমাদের ভালোই বেসেছেন, আমরা বুঝতে পারিনি। আমরা শুধু আপনার রাগটাকেই দেখেছি, আপনার ভালোটা আমাদের চোখে পড়েনি।